বাংলাদেশ বিষয়বলির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ডাইজেস্ট এবং পরীক্ষা দিতে দিতে কিছু তথ্য এবং সাম্প্রতিক সময়ের বাজেট, অর্থনীতির কিছু বিষয়, আদমশুমারির কিছু বিষয়, এই জিনিসগুলো জানলেই হয়। সংবিধানের উপর একটা ভালো প্রস্তুতি থাকা দরকার। সংবিধান জিনিসটা আসলে জানাই থাকা দরকার সবারই। সংবিধান জানা খুবই খুবই ম্যান্ডেটরি। তো আমার কাছে মনে হয়, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ বিষয় বলে আমি ভালো পারবো না। কিন্তু ঘটনা এরকম হয়েছিল যে আমি বাংলাদেশ বিষয় বলে প্রস্তুতি নিতে গিয়ে এক সময় আমি আবিষ্কার করলাম যে বিজ্ঞান আমার স্ট্রং জোন না, ম্যাথমেটিক্সও আমার স্ট্রং জোন না, আমার স্ট্রং জোন হচ্ছে বাংলাদেশ বিষয় বলে। এইটা হয়ে যাবে ভাই, এবং আপনার ওই ভয়টা কেটে গেলেই এটা হয়ে যাবে। আপনি পড়বেন, পরীক্ষা দিবেন, পড়বেন, পরীক্ষা দিবেন, মনে করার চেষ্টা করবেন, মানুষের সাথে, আপনার পার্টনারের সাথে গল্প করবেন, এবং একসময় দেখবেন বাংলাদেশ বিষয় বলেছে মার্কের খনি। এখানে প্রশ্ন খুবই সহজ আসে এবং পারাও যায় ভাই, এবং মনেও থাকে। এই দেশেই তো আপনি বসবাস করেন, এই দেশের বাইরে তো কোনো কিছু না, এবং দেশ সম্পর্কে জানতে বেশ ভালো লাগে ভাই। তো আপনি খুবই ইফেক্টিভ ওয়েতে এটা পড়ে ফেলতে পারবেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবাই শালটাল মুখস্থ করার ট্রাই করে, বিভিন্ন কিছুর দিকে ফোকাস করে। আমি পরিবেশের বিষয়ের দিকে বেশি ফোকাস করতাম, বিভিন্ন ট্রিটি, চুক্তি, এইগুলোর দিকে বেশি ফোকাস করতাম, এবং শুধু চুক্তি ডাইজেস্টে যতটুকু আছে ততটুকুই আমি পড়তাম, ব্যাপারটা তা না। আমি একটু গুগল করে ওই চুক্তির প্রেক্ষাপট, কেনই চুক্তিটা হলো, এটা আমি জানার ট্রাই করতাম। এমনি এমনি তো একটা চুক্তি হয় নাই যে ভাই আসেন তো একটু চুক্তি করি। এবং আমার চ্যানেলে আপনি এরকম দু একটা আন্তর্জাতিকের পুরো বিসিএস বেস আমার লাইভ ক্লাসের কিছু ভিডিও আপনি পাবেন দু একটা। এটা দেখলে আপনার মধ্যে একটা ধারণা আসবে যে আসলে এই ডাইজেস্টের এই তথ্যের ব্যাকগ্রাউন্ডে নেট থেকে আমাকে কি কি জিনিস জানা লাগবে। আপনার সবসময় গুগল, বিসিএসের এই টাইমে গুগল খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট চ্যাট জিপিটিতে সার্চ দিবেন না ভাই, চ্যাট জিপিটি ভুলভাল কথাবার্তা বলে অনেক সময়। আপনি গুগল থেকে অথেন্টিক সোর্স থেকে দেখে নেবেন। এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে রাজধানী, মুদ্রা, এইগুলা মুখস্থ করবেনই না ভাই, এইগুলা জানার দরকার নাই, এগুলো আসলেও পারার দরকার নাই, এইগুলা ভাই দরকার নাই ভাই, কোনোভাবেই দরকার নাই। এখন আর এই টাইপের প্রশ্ন আসে না, আসলেও পারার দরকার নাই। আপনি গঠনমূলক জিনিস পড়বেন, গঠনমূলক জিনিসগুলো আপনি পড়বেন। নৈতিকতা সুশাসনে আমার বক্তব্য হচ্ছে রিজিড জিনিস ছাড়া কিছুই পড়া যাবে না। ধরেন একটা উক্তি কে দিয়েছে, নৈতিকতা বা সুশাসনের ধরেন ইন্ডিকেটর কয়টা, বা নিচের কোনটি মূল্যবোধ, এই বিষয়গুলো মানে একবারে ডাইজেস্ট থেকে মৌলিক বিষয়, পুরা ডাইজেস্ট পড়ার দরকার নাই। এবং নৈতিকতা এবং সুশাসন, আপনার ভেতরে কিন্তু একটা বিল্ট ইন নৈতিকতা আছে। আপনার নৈতিকতা কিন্তু একাডেমিক ডিসকোর্সের নৈতিকতার সাথে ম্যাচ নাও করতে পারে। এই জন্য নৈতিকতা মূল্যবোধের যে কোশ্চেনগুলো আসে, 10টা কোশ্চেন, সাধারণত প্রত্যেকটা কোশ্চেনে অপশন আপনাকে টানবে যে এইটা হবে। আবার এমন হতে পারে যে আপনি যে ওই যে অনলাইনে মডেল টেস্ট দিচ্ছেন, নৈতিকতা সুশাসনে একদিন পরীক্ষা দিচ্ছেন 10টার 10টাই হয়ে গেছে, আর একদিন পরীক্ষা দিচ্ছেন 0 পেয়ে গেছেন, নেগেটিভও পেয়ে যেতে পারেন। নৈতিকতা এবং সুশাসনে নিজের যে নফস আছে এটাকে সংযত করতে হবে ভাই, লোভ করা যাবে না, আন্দাজে দাগানোই যাবে না। ডাইরেক্ট যদি আপনার প্রস্তুতি থেকে আসে আপনি দাগাবেন, আদারওয়াইজ মাপ চাই ভাই। কোনোভাবেই এই যে আন্দাজে দাগানো যাবে না, কোনোভাবেই আন্দাজে দাগানো যাবে না। বিজ্ঞানের ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন আর যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, যে যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন ভাই, এটা খুবই কঠিন। বিজ্ঞান আইসিটি একই জিনিস, খুবই কঠিন। এইটার প্রশ্ন অনেক কঠিন আসে, কই থেকে আসে নোবডি নোজ। সো আপনি প্রচুর পড়েও যে এখানে অনেক মার্ক পেয়ে যাবেন এটা আমি বলবো না। তো ডাইজেস্ট পড়েন। যারা নিজেকে আরেকটু অ্যাডভান্স এগিয়ে রাখতে চান তাদেরকে আমি বলি, বাজার থেকে আপনি একটা বিজ্ঞানের যে বিজ্ঞান বা আইসিটি রিটেনের একটা বই আপনি কিনে নিয়ে আসবেন, যে কোনো একটা বই। সাধারণত রিটেন, আমি কোনো বইকে প্রমোট করতেছি না, দ্যাটস ওয়াই আমি কোনো বইয়ের নামও বলতেছি না, এবং কোনো বই যে খুবই চমৎকার বই এটা আমি বলবো না। বাট বাজার থেকে আপনি একটা রিটেনের বই কিনে আনবেন। কিনে এনে আপনার কাজ হবে যে ধরেন আপনি যখন জীববিজ্ঞান পড়তেছেন, রিটেনের বইটা থেকে আগে একবার রিডিং দিবেন, মুখস্থ করবেন না, রিডিং দিবেন। ওই 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 সাবজেক্টটা ধরেন জীববিজ্ঞান, আপনি রিটেনের বই থেকে রিডিং দিয়ে আসবেন, এরপরে আপনি এসে ডাইজেস্ট করবেন। যখন আপনি পদার্থবিজ্ঞান পড়বেন তাহলে পদার্থবিজ্ঞানেরটা রিডিং দিয়ে আপনি আসবেন। যখন আপনি কম্পিউটার পড়বেন কম্পিউটারেরটা আগে রিডিং দিয়ে আসবেন রিটেনের বই থেকে, দেন এসে আপনি ডাইজেস্ট করবেন। এবং প্রত্যেকটা সাবজেক্ট অধ্যায় পড়ার একটাই স্ট্র্যাটেজি, আগে কোশ্চেন দেখে নেবেন, আর এই ক্ষেত্রে আপনি ওইটা কোশ্চেন দেখার পরে আপনি লিখিত থেকে পড়ে আসবেন, দেন আপনি এসে ডাইজেস্ট করবেন, এরপরে আপনি পরীক্ষা দিবেন। মাঝখানে কিন্তু ব্রেন এক্সারসাইজের একটা ব্যাপার আছে ভাই,
আনন্দ নিয়ে পড়তে হবে ভাই, আনন্দ নিয়ে পড়তে হবে। এবং যে যে সাবজেক্টেই দুর্বল হন না কেন, আপনি প্রস্তুতি নিতে গেলে আপনি অলরেডি বুঝে গেছেন যে এটা মনে থাকে না, এটা মনে থাকে না। এইটা যে মনে থাকে না, এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসেন, ব্রেন এক্সারসাইজ করেন, প্রত্যেক দিন সকালে উঠে ওইটা ওভারভিউ দেন, টানা 7 দিন ধরে ওভারভিউ দেন, দেখবেন মনে থাকবে ভাই। আপনার ওভারভিউ দেওয়া হচ্ছে না, এই জন্য মনে থাকতেছে না। কখনোই গোড়া চিন্তাভাবনা করা যাবে না যে মনেই থাকে না আমার, এই কথা বলাই যাবে না। আমি যে স্ট্র্যাটেজি বলতেছি, এই স্ট্র্যাটেজিতে পড়েন ভাই। পাস করতে পারবেন কি পারবেন না এটা কেউ বলতে পারে না, বাট চেষ্টা করার তো কোনো দোষ নাই ভাই। চেষ্টাটা করেন, শক্ত চেষ্টা করেন। আপনার রিজিকে যদি থাকে, সারা পৃথিবী টেনে আপনাকে ওই দিকে নিয়ে যাবে, বাট শক্ত নিজের চেষ্টাটা থাকতে হবে। নিজের চেষ্টা যদি না থাকে, তাহলে পরবর্তীতে আসলে যদি আপনি নসিবের দোষ দেন, তাহলে আপনি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতেছেন। সৃষ্টিকর্তা কখনো ডাইরেক্ট আপনার সামনে এসে রাখবে না আর বলবে যে হে আমার সৃষ্টি, তুমি এটা খেয়ে ফেলো। ব্যাপারটা এরকম না, কিন্তু আপনাকে ওইটা অ্যাচিভ করে নিতে হবে। আপনার প্রস্তুতি অল্প হোক, বাট আপনার প্রস্তুতিটা হবে শক্ত। তো যারা বোঝার অলরেডি বুঝে গেছেন যে আলোচনার কথাবার্তা কি, আসলে প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন। ডাইজেস্ট বেসড প্রস্তুতি হবে এই টাইমে। আগে অনেক কিছু পড়ে থাকতে পারেন, আগে অনেক কিছু পড়েছেন, খুবই ভালো। আবার আপনার যদি মনে হয় এই জিনিসটা আমি ওই জায়গা থেকে পড়েছি, ওইখান থেকেই মনে রাখি, এইটা করতে পারেন, বাট ডাইজেস্টটাকে ছেড়ে দিয়েন না। আবার এইরকম করেন না যে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য বাংলাদেশের মনে করেন এত মোটা আপনি বই কিনে নিয়ে আসছেন, সেই বইয়ে এত খুঁটিনাটি জিনিস লেখা আছে, আপনি ওইগুলো পড়তে চাচ্ছেন। এইটা ভাই নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন হয়ে যাবে। মানুষের ব্রেইনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এর বাইরে আপনি অতিরিক্ত জিনিস ঢুকালে আপনার এই জিনিস গার্বেজ হয়ে যাবে, কিছুই মনে করতে পারবেন না। সো এইগুলা করা যাবে না। তো অল্প কথার মধ্যে আমি আপনার প্রস্তুতির স্ট্র্যাটেজি বললাম, এইবার পরীক্ষার স্ট্র্যাটেজি বলি। পরীক্ষার সময় কখনোই আন্দাজে দাগাবেন না, কিন্তু অপশন এলিমিনেশন করে আপনি অনেক সময় প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং এইটাও দিতে হবে খুব প্রজ্ঞার সাথে। এবং আপনাকে এইটা যে বারবার পরীক্ষা দিচ্ছি না, এই পরীক্ষা দিয়ে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। আমি একটা উদাহরণ সবসময় দিই। 44তম বিসিএস প্রিলিতে আমি যখন পরীক্ষা দিই, তখন বোধহয় এরকম একটা কোশ্চেন আসছিল যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সামিট হয় বা যে সম্মেলন হয়, এটা কোথায় হয়। এইটা কিন্তু আমি শুধু একটা ইনফরমেশন জানি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিট হয় সুইজারল্যান্ডের একটা গ্রামে, এটা বড় কোনো শহরে হয় না, কিন্তু আমি সেই গ্রামের কিন্তু নাম জানি না। তো ওইখানে অপশনে ছিল প্যারিস, লন্ডন, আর একটা অপশন ছিল কোনো, এটাও একটা বড় শহর, ধরেন আপনার নিউ ইয়র্ক, ধরেন আমি অপশনগুলো বলতে পারতেছি না, ধরেন এরকম আছে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক এবং ডানভাস। তো আমি প্যারিস জানি এটা গ্রাম না, লন্ডন জানি এটা গ্রাম না, আবার আপনার এই নিউ ইয়র্ক এটা গ্রাম না, তাহলে ডানবাস যেটা একটা গ্রাম হতে পারে, আমি ডানবাস দাগিয়েছি। সো অপশন এলিমিনেশন করে আপনি দাগাতে পারেন উবু 10, 20, 30, 40 করে, বা আমার গাট ফিলিংস বলতেছে এইটা উত্তর হবে, এটা আমাকে টানতেছে ওইদিকে, এইভাবে আনসার করা যাবে না। আপনি আনসার করবেন, অজানা জিনিসও আপনি আনসার করবেন, তার পক্ষে শক্ত যুক্তি থাকতে হবে। এবং আপনি এত ডাইজেস্ট পড়তেছেন, আপনি এমসিকিউ পরীক্ষা যখন দিচ্ছেন অ্যাপে, সেইখান থেকে আপনি কিছু তথ্য নিচ্ছেন, এবং আপনি আরও নানান দিক থেকে আপনার বন্ধুর সাথে গল্প করে তথ্য নিচ্ছেন। এই বিভিন্ন দিক থেকে আপনি যে তথ্য নিচ্ছেন, এবং এই টাইমে যদি আপনি কোনো ব্লগ দেখেন, রিলসগুলো দেখেন না, ব্লগস দেখেন, ফেসবুক দেখেন, যাই দেখেন না কেন, এই রিলেটেড জিনিস দেখতে হবে। আপনার এই টাইমের বিনোদনও কিন্তু এই রিলেটেড বিনোদন, ইনফরমেশনের সাথে আপনি খেলবেন, তথ্যের সাথে আপনি ঘুমাবেন। তো এই বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাচ্ছেন, এই জন্য ওই যে অপশন এলিমিনেশন করা এবং যুক্তি দিয়ে একটা অপশনকে দাঁড় করানো, এই টাইপের মানসিকতা বা এই টাইমের যোগ্যতা আপনার তৈরি হবে এই সময়ের মধ্যে। তো পরীক্ষায় আপনি যেগুলো পারেন তো দাগায় ফেলবেন, আর যেইগুলো আপনি এইভাবে যুক্তি দিয়ে আপনি অপশন দাঁড় করাতে পারেন সেইগুলা দাগাবেন। কিন্তু যে জিনিস জীবনে শুনেনই নাই, বাট আপনার মন টানতেছে ওইদিকে, ওইগুলা ভাই নিজের পায়ে নিজে কুড়াল মারা, নেগেটিভ খেয়ে আসমানে উঠে যাবেন। 200 মার্কের পরীক্ষার ভেতরে নেগেটিভ মার্ক বা ভুল দাগাইছেন, এইটা রাখতে হবে 20-এরও কম, 20-এরও কম। এবং পরীক্ষার হলে গিয়ে যে প্রচুর পরিমাণে আপনি মডেল টেস্ট দিচ্ছেন না, এই মডেল টেস্ট বা যে অনলাইনে যে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা দেওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আপনি বুঝতে পারেন
প্রশ্ন কেমন হলে এর পাস মার্ক বা কাট মার্ক কত হতে পারে, এই ধারণাটা নিজের মধ্যে বিল্ড আপ করা। এটা কেউ আপনাকে দিয়ে দিতে পারবে না, এটা অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে এটা আপনাকে। এবং এটা যে বিভিন্ন পরীক্ষা দিয়েই আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনি এইরকম যদি একটা ধারণা পেয়ে যায় যে আপনি যখন প্রিলিমিনারির প্রশ্নটা হাতে পেলেন, এই প্রশ্নটা কিন্তু আপনি মোটামুটি 15, 20, 30, 40 নাম্বার কোশ্চেনে যাওয়ার পরেই কিন্তু আপনি বুঝে যাবেন আপনার এই প্রশ্নটা কেমন হয়েছে, এটা কি অনেক হার্ড, এটা কি অ্যাভারেজ, নাকি এটা সহজ। এবং আপনাকে কিন্তু এই জিনিসটাও পরীক্ষার হলে বুঝে নিতে হবে এই প্রশ্নের কাট মার্ক কত হতে পারে। ধরেন প্রশ্ন হয়েছে খুবই সহজ, সো কাট মার্ক হতে পারে 120, আপনি এটা ধারণা করে নিছেন। তো 130টা দাগায় আপনি 120 এনশিওর করে ফেলবেন, এটা কিন্তু হবে না। কেননা আপনার তো ভুল হয়, নেগেটিভ মার্ক খান আপনি। তো আপনি ধরেন 10টা ভুল দাগাইছেন, 10টা ভুল দাগাইলে কিন্তু 10 মার্ক চলে গেল, আর নেগেটিভ মার্কে 5 চলে গেল। তার মানে আপনি পাবেন 115, আপনি পাস করতে পারবেন না কিন্তু। তার মানে আপনাকে অবশ্যই 150 প্লাস দাগাতে হবে। তার মানে কাট মার্ক কত হতে পারে এবং আপনি সাধারণত ভুল কয়টা হয় এর উপর বেস করে এই প্রিলিতে পাস করতে হলে কয়টা দাগাতে হবে এইটা এনশিওর করে ফেলতে হবে পরীক্ষার হলে বসে। আমি এরকম অনেকরে চিনি, সে শুধু এরকম বলে আর 10টা কোশ্চেন যদি দাগাইতাম তাহলেই আমি পাস করে যেতাম। কোন 10টা দাগাবেন? যে 10টার পেছনে আপনার শক্ত যুক্তি আছে, আন্দাজে 10টা না, শক্ত যুক্তি আছে এরকম 10টা। তো তার মানে পরীক্ষার হলে কয়টা আপনি দাগাবেন সেইটা প্রশ্ন দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা খুবই 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 জরুরি। এবং প্রচুর পরিমাণে আপনার পড়ালেখা, প্রচুর পরিমাণে পড়ালেখা, এই প্রচুর পরিমাণে পড়ালেখার মধ্যে আজগুবি জিনিস পড়ার দরকার নাই যেটা কোনো দিন লাগবে না। আপনি বিগত বছরের কোশ্চেন, আপনার ডাইজেস্ট এবং আপনি যে প্রচুর মডেল টেস্ট দিচ্ছেন, এইগুলোর উপর বেস করে আপনাকে একটা ধারণা রেখে ফেলতে হবে কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট না। যে ইনফরমেশনগুলো এমনি দিয়ে রাখছে, বিভিন্ন পাবলিকেশন তার বইয়ে এমনি দিয়ে রাখছে নিজেদেরকে জাহির করার জন্য যে আমরা অনেক জানি, অনেক ইউনিক ইনফরমেশন আমাদের বইতে আছে, এই টাইপের যে সমস্ত যে এইগুলো থেকে ভাই দূরে দূরে ভাই এইগুলা। কেননা আজগবি জিনিস দিয়ে ব্রেন ভরে ব্রেনের জায়গা নষ্ট করার কোনো যুক্তি নাই ভাই, কোনোই যুক্তি নাই। তো পরীক্ষার হলের আরেকটা বিষয় হচ্ছে টাইমের সাথে নিজেকে জুড়ে রাখা। সাধারণত আপনি মাথায় রাখবেন যে 1.5 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষা ডান করে ফেলতে হবে। এরপরেরটা হচ্ছে আপনি এর মধ্যে আবার যাবেন প্রশ্নটার উপর দিয়ে, নতুন কিছু মনে আসলে সেগুলো আপনি দাগাবেন। তবে 1.5 ঘন্টার মধ্যে আপনার খেলা শেষ। এরপরে হচ্ছে আপনি এক্সট্রা টাইমে খেলবেন, এক্সট্রা টাইম, এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। একবারে লাস্ট মুহূর্তে পর্যন্ত গিয়ে আপনি আর পারতেছেন না, আর সময়ের সাথে আপনি ইয়ে করতে পারতেছেন না, এইটা না ভাই। এর জন্য 200 মার্কের পরীক্ষা টাইম ধরে ধরে দিয়ে নিজেকে অভ্যস্ত করতে হবে। এটা খুবই 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 জরুরি ভাই, খুবই জরুরি। পরীক্ষার হলের আরেকটা গুরুবিদ্যা আমার কাছে মনে হয় হচ্ছে প্রিলিমিনারির দিন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে সব ধরনের পড়ালেখা থেকে নিজেকে বিরত রাখা। আগের দিন রাত্রে ঘুমানোর আগ থেকেই আপনার সব ধরনের পড়ালেখা থেকে নিজেকে আলাদা করে ফেলতে হবে। সকাল থেকে কোনো পড়ালেখা করার দরকার নাই, আমি করি নাই এবং এটা করা আমি পছন্দ করিও না, করারই দরকার নাই। রিল্যাক্সে থাকবেন, আনন্দে থাকবেন এবং মনের মধ্যে একটা আনন্দ ফিল যে আজকে একটা পরীক্ষা দিতে যাব বিসিএস প্রিলিমিনারি এবং আমি সাকসেসফুলি এটা ডান করে আসব। কিন্তু আপনি যদি একটা কাগজ নিয়ে পড়তে পরীক্ষার হলের মানে পরীক্ষার গেট পর্যন্ত চলে গেছেন পড়তে, ওই চাপের কারণে আপনার মাথা রিল্যাক্স থাকবে না, কি আসবে আপনি তো জানেনই না। সো বিসিএস কি জানা যায় না তো ভাই। সো এইটা হচ্ছে ব্রেনের খেলা, তো ব্রেনকে রিল্যাক্সে রাখতে হবে। সকাল থেকেই মনের মধ্যে আনন্দ এবং পরীক্ষার হলে গিয়ে বসে একবারে আশপাশের মানুষজনের সাথে কথা না বলে ঠান্ডা মাথায় বসে মাথাটাকে ফ্রেশ করে একবারে চিন্তা ব্রেনটাকে একবারে কেন্দ্রভূত করে এবং মনে মনে একটা সিগন্যাল দিয়ে যে মাথা ঠান্ডা আছে, সব মনে, তখন কিন্তু কিছুই মনে আসবে না, সব ভুলে যাবেন। কিন্তু আপনার মাথার মধ্যে আছে মাথা ঠান্ডা আছে, প্রশ্ন দেখে সব মনে পড়বে, মাথা ঠান্ডা আছে, প্রশ্ন দেখে সব মনে পড়বে। ব্রেনটাকে সেন্ট্রালাইজড করা,
একবারে ধরেন মেডিটেশনের মতন ব্রেনটাকে একবারে কাম করে ফেলা, এটা খুবই জরুরি। এবং এটা যদি করতে পারেন না, পরীক্ষা দিয়ে আনন্দ লাগবে। আমি এই কাজটা করতাম, 2 মিনিট চোখ বন্ধ করে রেখে একবারে ধরেন সেন্টারাইজড করে ফেললাম, এরপরে কিছুক্ষণ পরে প্রশ্ন দিয়ে দিত, করে ফেলতাম, পরীক্ষা দিয়ে ফেলতাম। ওএমআরের ক্ষেত্রে আপনাকে আমি বলি, প্রশ্নের নাম্বার এবং ওএমআরের নাম্বার দেখে দেখে আগাবেন। 44তম বিসিএসে বোধহয় এই একটা প্রশ্ন ছিল, যেই প্রশ্ন সবাই পারে, ধরেন প্রশ্নটা আমি ভুলে গেছি, বাট যে প্রশ্ন ধরেন ক্লাস 2 বাচ্চাও পারে, সেই প্রশ্নটাও কিন্তু আমি আগের প্রশ্নটা পারি নাই তো, বাট ওএমআরে ওইটা গ্যাপ দিয়ে যে পরেরটাই ফিল আপ করবো, এটা আর করতে পারি নাই, আমি ওইটা ফিল আপ করে ফেলেছি। পরে আমার কাছে মনে হচ্ছে এটা করলাম কি। তো সবারই এইরকম হবে, তো সবাই একটু মনোযোগ থাকার ট্রাই করবেন যেন এই ভুলগুলো না হয়। তো যাই হোক, এই পরীক্ষা দিতে দিতে এই স্ট্র্যাটেজিগুলো আপনার মতন করে আপনি শিখে যাবেন। আপনারা ইউনিভার্সিটি পাশ করে আসছেন, এইগুলো শেখানোর কোনো কিছু নাই। তবে পড়ালেখার ক্ষেত্রে যে কথাগুলো বললাম, বিসিএস প্রিলি পাশ করার আমার দৃষ্টিতে যে ওয়েতে আগানো উচিত, আপনি বিগত বছরের কোশ্চেন দেখবেন অধ্যায় বেস, আবার পুরা ধরেন অনেকেই বলে যে 10ম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত আগে প্রশ্নগুলো দেখে নেন সবার আগে। আমি সাধারণত এইভাবে দেখতে অভ্যস্ত না, আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে অধ্যায় বেস বিগত বছরের সব কোশ্চেন দেখেন, 10ম থেকে 46 পর্যন্ত আপনি দেখবেন, সেটা অধ্যায় বেস। কেননা আপনি যে অধ্যায় পড়বেন তার আগেই ওই অধ্যায়ের বিগত বছরের কোশ্চেনগুলো আগে পড়ে নিতে হবে। তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন কী টাইপের প্রশ্ন আসে, আপনার সামনে কী টাইপের প্রশ্ন ইনফরমেশন আসলে আপনি মনে করবেন যে ইনফরমেশনগুলো বেশি ইম্পর্টেন্ট। আসলে আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলতেছি না, ক্যাজুয়াল কথাবার্তা বলতেছি, সো আমি বারবার ট্র্যাকচ্যুত হয়ে যেতে পারি। সো এটাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো বিগত বছরের কোশ্চেন দেখে ধারণা পেয়ে গেলেন, এরপরে আপনি ডাইজেস্টে গেলেন। ডাইজেস্টে গিয়ে তাহলে কোন ইনফরমেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন ইনফরমেশনগুলো কম গুরুত্বপূর্ণ, বা কোনগুলো লাগবেই না, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ দাগায় দাগায় পড়বেন। এরপরে যখন ওভারভিউ দিবেন, সবসময় দাগানো লাইনগুলোকে ওভারভিউ দিবেন, দাগানো লাইনগুলো। এটা ডাইজেস্ট পড়া হয়ে গেল, এইবার আপনি ব্রেন এক্সারসাইজ করবেন। আপনি চোখ বন্ধ করে ওই জিনিসগুলো মনে করার চেষ্টা করবেন, জোর করে মনে করার চেষ্টা করবেন। দেন পরের দিন সকালেও কিন্তু আপনি চোখ বন্ধ করে ওইগুলো মনে করার চেষ্টা করবেন এবং ওভারভিউ দিবেন। যাই হোক, এটা পরের দিনের কাজ পরের দিন করবেন। বাট ডাইজেস্টে ওই অধ্যায়টা পড়া শেষ হওয়ার পরে আপনি ব্রেন এক্সারসাইজ করলেন, দেন আবার পড়লেন, ব্রেন এক্সারসাইজ করলেন, আবার পড়লেন। এরপরে আপনি আপনার যে অ্যাপে আপনি পরীক্ষা দেন, সেই অ্যাপে ওই অধ্যায়ের উপর আপনি 4-5টা পরীক্ষা দিয়ে ফেলবেন, এবং পরীক্ষা দিয়ে আপনি নতুন কিছু ইনফরমেশন পাবেন। যে ইনফরমেশনগুলো আপনার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, ফোনে দিবেন, তো স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সেটা আবার পরে নোটও করে ফেলবেন, বা আপনার ডাইজেস্টের পাশ দিয়ে লিখে ফেললেন। এরপরে কাজ হবে পরের দিন সকালে ওই যে আবার ব্রেন এক্সারসাইজ করা, আগের দিনের পড়া ওভারভিউ দেওয়া। সাধারণত আগের 2-3 দিনের পড়া ওভারভিউ দিয়ে ফেলা দরকার। তো এরপরে যখন আপনার পুরো একটা সাবজেক্ট শেষ হয়ে গেল, তখন পুরো সাবজেক্টটা ওভারভিউ দিবেন এবং আপনি আপনার অ্যাপে পরীক্ষা দিবেন, কয়েকটা পরীক্ষা দিবেন, এবং আপনি কয়েকদিন পর পরই ওই সাবজেক্টটা আবার ওভারভিউ দিবেন। এই হচ্ছে আমাদের পড়ালেখা। এবং যখন সব সাবজেক্ট হয়ে যাবে, যখন ধরেন আর প্রিলিমিনারি পরীক্ষার বাকি আর 15 দিন মতন বা 15-20 দিন, এর আগেই আপনাকে শেষ দিয়ে ফেলবেন সব। এবং যারা এখন পড়ালেখা করবেন তারাও এর মধ্যে শেষ দিয়ে ফেলতে পারবেন। এবং করতে হবে ভাই, এটা একটু টাইম মানে নিজেকে ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণে এঙ্গেজমেন্ট করে এটা করবেন আর কি। দেন আপনার কাজ হবে সাবজেক্ট ফাইনাল, যে আজকে বাংলাদেশ বিষয় বলে দিবেন, পড়ালেখা করে দিবেন, শুধু আন্দাজে পরীক্ষা দিবেন না, পুরা বাংলাদেশ বিষয় বলে ওভারভিউ দিবেন, পরীক্ষা দিবেন। তারপরের দিন টোটাল আন্তর্জাতিক ওভারভিউ দিবেন, পরীক্ষা দিবেন, সাহিত্য ওভারভিউ দিবেন, পরীক্ষা দিবেন, বিজ্ঞান ওভারভিউ দিবেন, পরীক্ষা দিবেন। এরপরে কাজ হচ্ছে শুধুমাত্র আপনি 200 মার্কের পরীক্ষা দিবেন। ধরেন আজকে 200 মার্কের পরীক্ষা দিলেন, আপনি দেখলেন 1-2টা সাবজেক্টে আপনি খারাপ করেছেন, পরীক্ষার পরে কাজ হবে ওই 2টা সাবজেক্ট ওভারভিউ দেওয়া। আবার 200 মার্কের পরীক্ষা দিলেন, দেখলেন আরেকটা সাবজেক্টে আপনি খারাপ করেছেন, ওই সাবজেক্ট ওভারভিউ দিয়ে আবার আপনি 200 মার্কের পরীক্ষা দিবেন। লাস্ট কিছুদিন চলবে 200 মার্কের পরীক্ষার খেলা। লাস্ট কিছুদিন যে আপনি 200 মার্কের পুরো সাবজেক্ট পুরো সিলেবাস ওভারভিউ দিবেন, পরীক্ষা দিবেন, দেখবেন কোন জায়গায় নেগেটিভ মার্ক বেশি খাইছেন এবং নেগেটিভ মার্ক কেন খাচ্ছেন, সেই নেগেটিভ মার্কে 20-এর বেশি হয়ে গেছে কিনা। সব সময় মাথায় রাখবেন 200 মার্কের পরীক্ষা দিয়ে নেগেটিভ যে মার্ক, যে ভুল দাগাইছেন, এইটা যেন 20-এর মধ্যে থাকে, 20-এর চাইতে বেশি না হয়ে যায়।
30টা হয়ে গেল, ভুল দাগাইছেন আপনি। এটা যেন না হয়, 20 বা তার নিচে নামায় নিয়ে আসবেন। যে সাবজেক্টগুলোতে আপনি ভালো করতেছেন না ওই সাবজেক্টগুলোকে ওভারভিউ দিবেন, আবার 200 মার্কের পরীক্ষা দিবেন। এই কাজ আপনি রোজ করবেন, লাস্ট 5-6 দিন তো এই কাজই করবেন আপনি। এবং পরীক্ষার আগের দিন রাত্রে একটু পড়ালেখা করবেন, সকাল থেকে কোনো পড়ালেখা নাই, সকাল থেকে আনন্দ আনন্দ আনন্দ, চমৎকার আনন্দে পরীক্ষা দিয়ে আনন্দে হাসি খেসে চলে আসবেন। তবে কখনোই এই জিনিসটা মাথায় রাখা যাবে না যে আপনি এই প্রিলি পাস না করলে আপনার কি হবে, আগের যদি কতগুলো প্রিলি ফেল করেন তাহলে ওইগুলো আমি ফেল করেছি, আমার হয় নাই। এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে ভাই নিজেকে আলাদা রাখেন। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, আপনি চেহারা কি, আপনি কি ধনীর সন্তান নাকি গরিবের সন্তান, আপনার চাকরিটা লাগবেই নাকি, আপনি জীবনে কি আছেন না আছেন, কোনো নেগেটিভ জিনিস ফোকাস করা যাবে না। আনন্দ নিয়ে প্রিপারেশান নিতে হবে। তবে একটা বিষয় বলি, শুধু চাকরির জন্য না ভাই, সিভিল সার্ভিসের সবচেয়ে কঠিনতম ধাপ হচ্ছে এই প্রিলিমিনারি। এইটা পাশ করলে বিলিভ ইট অর নট ভাই, আপনার মানে চেলচেলায় ক্যাডার হয়ে যাবেন, আমার বক্তব্য হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন ভাই, যে কথা বলুক, ক্যাডার সার্ভিসে এসে আপনি রাষ্ট্রের কোলে বসে রাষ্ট্রের সেবা করতে পারবেন। যে কোনো প্রফেশনে থেকেই আসলে রাষ্ট্রকে সেবা করা যায়, তবে সিভিল সার্ভিসে এসে রাষ্ট্রের কোলে বসে আপনি রাষ্ট্রের সেবা করতে পারবেন। এইখানে আপনি বিপ্লব করে সব উল্টায় পাল্টায় দিবেন, বিষয়টা এরকম না। আপনি আইনের মধ্যে থেকে, আপনি আইন মেনে আইনের মধ্যে থেকে আপনি এই দেশকে সেবা করবেন। আপনি কোনো অন্যায় করবেন না, আইন অমান্য করে কোনো কাজ করবেন না, আইনের মধ্যে থেকেই আপনি আইন মেনে কাজ করবেন। এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। আমার কাছে মনে হয় বাংলাদেশের সিভিল সার্ভেন্টের মধ্যে আমি যাকে আইকন ভাবি, তিনি হচ্ছেন ডক্টর আকবর আলী খান স্যার। এবং আকবর আলী খান স্যারের লেখা পড়েছে এবং তার ভক্তের বক্তব্য আমি শুনেছি। তিনি বলেছেন যে নিয়ম কানুন মেনে, সমস্ত আইন মেনে, কোনো প্রকার অন্যায় না করে এই কেরিয়ারে থাকা এবং সেটা কেরিয়ারটা শেষ করা, এটাই তো সবচেয়ে বড় দেশপ্রেম। তো রাষ্ট্রের কোলে বসে রাষ্ট্রের সেবা করতে পারবেন, সামাজিকভাবে আপনি একটা মর্যাদা পাবেন, সামাজিকভাবে আপনি একটা সম্মানজনক পদ পাবেন, এবং এই পদে আপনি অনেক ক্ষমতা পাবেন। ব্যাপারটা তা না, আপনি যেটা পাবেন এটা হচ্ছে অথরিটি। আপনার চেয়ার অ্যাকচুয়ালি ওই ক্ষমতার মালিক। আপনি সেই চেয়ারের সম্মান রাখবেন, আপনার মাধ্যমে রাষ্ট্রের 10 জন মানুষ তার যোগ্য অধিকার পাবে, তার রাষ্ট্রীয় সেবাটা পাবে। এই জন্য আপনি কিন্তু এই লাইনে আসতেছেন। সো এটা একটা নভেল পেশা, সব পেশাই নভেল পেশা, এটা একটা অন্য রকমের নভেল পেশা। সো এই ভালোবাসাটা নিজের মধ্যে রাখতে হবে। ক্যাডার হিসেবে নিজেকে বড় করে জাহির করব, নিজেকে বড় করে উপস্থাপন করব, এই জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন তা না। আপনি প্রিপারেশন নিচ্ছেন বড় মোটা দাগে 3টা কারণে। 1 নাম্বার, নতুন জানার আনন্দে। যেমন বাংলাদেশের সংবিধানটা আমি জানতামই না, আমি এইখানে এসে জানছি। অনেক সাহিত্যের তো কিছুই জানতাম না, আমি এই লাইনে এসে জানছি। বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কিছুই জানতাম না ভাই, বলা চলে। যতটুকু আমি সিভিল সার্ভিস প্রস্তুতি নিতে এসে জেনেছি সেই তুলনায় কিছুই জানতাম না। এবং প্রত্যেকটা এই শেখা আমার জন্য আনন্দের ছিল। আমি খুবই আনন্দ নিয়ে প্রিপারেশন নিয়েছি, খুবই আনন্দ নিয়ে। তো আপনিও এই আনন্দ নিয়ে প্রিপারেশন নেবেন। সো এই যে না জানার আনন্দের জন্য আপনি এই লাইনে আসতেছেন। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রের কোলে বসে আপনি রাষ্ট্র সেবা করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনি একটা সম্মানজনক একটা পেশায় আপনি যাবেন এবং সম্মানজনক একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন, এবং আপনার মা বাবাকে আপনি একটা সম্মান জানাতে পারবেন। আপনার মা বাবা একটা অন্যরকম সামাজিক একটা সম্মান তারা পাবে। এবং এটা না নিজেকে বড় করে বড়াই করার জন্য না, এগুলো ভাই দায়িত্ব কাঁধে নেওয়া, বিশাল বড় দায়িত্ব কাঁধে নেওয়া। যে যাই ভাবুক আপনাকে, আপনি ভাই বিশাল বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছেন। আপনার ধরেন আমরা যারা অ্যাডমিন ক্যাডারে আছি, আপনাদের তো ধরেন এভরি টাইম আপনি অ্যাক্টিভ, যে কোনো টাইম, যে কোনো ইমার্জেন্সিতে আপনি অ্যাক্টিভ। আপনার কোনো 9টা 5টা নাই, আপনার শুরু আছে, দিনের শেষ কখন হবে আপনি জানেন না। সো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করতে যাচ্ছেন সামনে। সো এই ভালো লাগার জন্য আপনি এই প্রিপারেশান নিচ্ছেন। সো টোটাল 4টা জিনিস বললাম। সো এই 4টা জিনিসকে মাথায় রাখেন। অনেকে আবার বলে যে ভালো একটা বিয়ে করব, তাই এই সমস্ত যারা চিন্তাভাবনা আছে এরা আগেই বাদ হয়ে যাবেন। যারা বেশি ধরেন
মানে কি বলে নিজেদের জাহির করার জন্য কি হনুরে এই টাইপের বিষয়ের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, এই টাইপের মোটিভেশন থেকে নিজেকে আলাদা রাখবেন। বাট এই টাইপের মোটিভেশন যারা দেয় এদেরকে অনেকেই অনেক পছন্দ করে, আনন্দ পায় মানুষ। এই আনন্দের জন্য আপনি এখানে আসতেছেন না। সো আপনি জানার আনন্দে আসতেছেন, আপনি রাষ্ট্র সেবার আনন্দে আসতেছেন, আপনি নিজের সম্মানের ইস্টাবলিশ করার জন্য আসতেছেন এবং পরিবারের সম্মানের জন্য এখানে আসতেছেন এবং নিজের ক্যারিয়ারের সমস্ত সময় আপনি দেশের কল্যাণে ব্যয় করবেন, এই জন্য আসতেছেন। সেইটা মাথার মধ্যে রেখে সব কিছু যত নেগেটিভ কিছু আপনার ভেতরে থাক এই সমস্ত কিছু থেকে নিজেকে আইসোলেটেড করে পড়ালেখায় বসেন। প্রয়োজনে প্রিলিমিনারির সামনের এই কিছুদিন আপনি অসামাজিক হয়ে যান। পৃথিবী বড় নিষ্ঠুর জায়গা ভাই। আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনার সফলতা দিয়ে মানুষ আপনাকে জাস্টিফাই করবে। সো লেগে থাকতে হবে, যত বাধা আসুক লেগে থাকতে হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরেই আপনি রেস্ট দেবেন। উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সবার জন্য একবারে মন থেকে দোয়া করতেছি ভাই, আপনি লেগে থাকেন, পড়তে থাকেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার পাশে থাকব এবং আপনি আমার সহকর্মী হবেন, আমরা একসাথে রাষ্ট্রের সেবা করব। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, শুভকামনা, ভালো থাকবেন।